প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে ঢাকা স্টুডিও থেকে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো গ্যাসের যে ঘাটতি এবং বিদ্যুতের যে অনিশ্চয়তা, সেটি সাধারণ মানুষের জীবনকে কতটুকু আক্রান্ত করেছে এবং অর্থনীতিতে সেটির প্রভাব কী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের নিকটতম ডানে রয়েছেন প্রফেসর মোহাম্মদ তামিম। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য। 2008 সালের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটির প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এবং আজকের এই বিষয়ের সঙ্গে তার প্রাসঙ্গিকতা হচ্ছে যে তিনি সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেকশনের ফাউন্ডিং চেয়ারম্যান এবং বর্তমানে সম্প্রতি তিনি মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রফেসর তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও রয়েছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম তিনি রিসার্চ ডিরেক্টর, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, এবং অর্থনীতিবিদ। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জ্বালানি বা যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটি তো আমার কাছে অন্তত মনে হয় যে খুবই স্পেশালাইজড একটি এরিয়া এবং আমাদের দর্শকদের জন্য আমরা একটু সহজ করে বুঝতে চাইবো যে আসলে যে সংকটটি চলছে, সংকটটি আসলে কেন তৈরি হলো এবং সংকটটুকু কতটুকু গভীর, এটি দিয়ে যদি শুরুটা করি, আপনার কাছে কি মনে হয় যে এই সংকটটা কতটুকু গভীর এবং সমস্যাটা আসলে কোথায়? এটা অত্যন্ত গভীর একটি সংকট, কারণ আমাদের যে জ্বালানির উৎস, একটা দেশীয় উৎস আর একটা হচ্ছে আমদানির থেকে নির্ভর। তো আমরা দীর্ঘদিন আমাদের অর্থনীতি চলেছে আমাদের একমাত্র জ্বালানি গ্যাসের উপরে, এবং যখন এর স্বল্পতার সৃষ্টি হলো প্রথম 2006-07 সালে গ্যাসের স্বল্পতা, গ্যাসের ঘাটতি, তখন থেকে আসলে আমাদের উচিত ছিল এই প্রাথমিক জ্বালানির ঘাটতির ব্যাপারে সর্বোচ্চ নজর দেয়া, যেটা আসলে করা হয়নি। তার বদলে পরবর্তীতে আমি বলবো 2010-11 সাল থেকেই এই ঘাটতিটা পূরণ করার জন্য আমদানির উপর নির্ভরশীলতা বাড়ানো হলো, এবং তার প্রেক্ষিতেই এলএনজি টার্মিনাল করা, যেটা উদ্যোগ শুরু হয়েছিল 2010-এ, 12তে আসার কথা ছিল, শেষ পর্যন্ত পিছাতে এটা 18তে এসেছে আর কি। আর ফুয়েল ডাইভার্সিফিকেশনের একটা চিন্তাভাবনা ছিল, যেটা করা হয়েছে। কয়লা ভিত্তিক আমাদের প্রায় 8000 মেগাওয়াট বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতিটা এত বেশি গ্যাস নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন তো বটেই, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এখনও গ্যাস ভিত্তিক 12,000 মেগাওয়াটের মতো। তো আজকের এই সমস্যাটা এটা একটা মানে পুঞ্জীভূত সমস্যার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলছেন যে টার্মিনালের দুর্ঘটনার কারণেই যে সৃষ্টি হয়েছে, এরকম একটি পারসেপশন যে মানুষের মধ্যে তৈরি হয়েছে, আপনি মনে করছেন? আমাদের যে চাহিদা বর্তমানে প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা আছে আমাদের, এটা আগে থেকেই 3,000 দিয়ে চালিয়ে যাওয়া হতো। এখন সেই আমাদের নিজস্ব উৎপাদন কমে যাওয়ার কারণে এটা 2400-2500-তে ঠেকেছিল। এর মধ্যে 450 মিলিয়ন ঘনফুট যখন এফএসআরইউর কারণে বন্ধ হয়ে গেল, তখন সেই সরবরাহ 2,000 মেগাওয়াট 2019-তে নেমে আসলো। স্বাভাবিকভাবেই এই সংকটটা তখন প্রকট হিসাবে দেখা দিল, এবং বহু জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ, চুলা জ্বলছে না, গাড়ি চলছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের ঘাটতি সিচুয়েশনটা আগে থেকেই ছিল, এই দুর্ঘটনাটা এটাকে আরও প্রকট করেছে। কিন্তু সামগ্রিক দীর্ঘমেয়াদে সমস্যাটা থেকেই যাচ্ছে। আজকে একটি ইউনিট বয়লার ঠিক হয়েছে, অর্ধেক হয়তো গ্যাস আসবে, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই গ্যাস সরবরাহ পুরোপুরি চলে আসবে। বর্তমানে যে প্রকট সংকট, সেটা থেকে বেরিয়ে আসবো, কিন্তু সেই সংকটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ আমি যদি উৎস তৈরি না করতে পারি, এবং আমরা চাইলেও ইভেন আমদানি করেও আর নতুন করে গ্যাস আনতে পারছি না, কারণ আমাদের এফএসআরই দুটো সীমাবদ্ধ, এটা কাঠামোগত সীমাবদ্ধতা। তো সেইখানে আমরা তো নিজস্ব উৎপাদনও বাড়াতে পারছি না, যেটা আমাদের বাপেক্স থেকে বারবারই বলা হয়েছে যে তারা নানা রকমের প্রকল্প নিচ্ছে। একবার বললো 48টা কূপ খনন করবে, আরেকবার 105টা, এখন 150টা কূপের কথা বলা হচ্ছে। গত 20-25 বছর ধরে আমরা কিন্তু বাপেক্স অনলি পলিসিতেই আছি, ল্যান্ডে গ্যাস নতুন অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধি দুটোর ক্ষেত্রেই, কিন্তু বাপেক্স কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল আমাদের দিতে পারেনি, বরঞ্চ আমি বলবো ব্যর্থই হয়েছে। এটার কারণ কি? এটা কি মানে এটার কারণ হচ্ছে যে না, এটার কারণ হচ্ছে যে দুটো কারণ। একটা হচ্ছে যে অনুসন্ধানের কাজটা ব্যাপকভাবে করেনি, আর দ্বিতীয়ত হচ্ছে যে
নিজস্ব কূপ থেকে যে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি ইটসেলফ এবং বিনিয়োগ, এই সবগুলোরই অভাব আছে। তো যেহেতু বাপের সন্নি পলিসি কাজ করেনি, আমি মনে করি এখন এটাকে রিভিউ করা দরকার আছে, বা এটাকে এই একই জিনিস বারবার রিপিট করে তো আমি দেখছি কাজ হচ্ছে না। সো আমাকে নতুন কিছু করতে হবে, নতুন কিছু ভাবতে হবে। সেই ক্ষেত্রে মার্জিনাল ওয়েল, মানে যেগুলো আমাদের মার্জিনাল গ্যাস ফিল্ডস আছে, সেগুলো কিন্তু অপটিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা একটা ইউনিট স্পেশালাইজ নলেজ। এখানে প্রচুর টেকনোলজির ব্যবহার আছে, এবং সেটা শুধু সাইসমিক সার্ভে দিয়ে হয় না, অন্যান্য আরও টেকনোলজির ব্যবহার আছে। তো আমি মনে করি যে একটা কনসাল্টিং ফার্ম যারা মার্জিনাল রিজার্ভার ম্যানেজমেন্টে কাজ করে, এরকম কোনো ফার্মকে আমরা চুক্তি দিয়ে দেখতে পারি। পরবর্তীতে কার্যক্রমগুলো বাপেস করতে পারবে, কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক বসে, বাড়িতে বসে যে কাজটা করা, নানা তথ্যপাত্র নিয়ে যে অ্যানালাইসিস করে কোথায় কোথায় কী করতে হবে সেটার সিদ্ধান্ত নেওয়া, ফুল অ্যানালাইসিসটা আমি মনে করি একটা প্রফেশনাল ভালো ম্যানেজমেন্ট কোম্পানিকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিয়ে আমরা তাদের ডিরেক্টিভসে আমরা কাজ করে দেখতে পারি। বিকজ উই হ্যাভ নাথিং টু লুজ, তাই না? বাপস তো পারছে না। নিশ্চয়ই। ধন্যবাদ প্রফেসর। আমিও আসবো আপনার কাছে। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই যে সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, শুরুতেই যদি আপনার কাছে একটু বোঝার চেষ্টা করি যে এটার অর্থনৈতিক ইমপ্লিকেশন, মানে ইকোনমিক আসপেক্ট থেকে যদি একটু বলেন যে এটার প্রভাবটা কী রকম। প্রথমত যেটা প্রফেসর তামিম বললেন যে সংকটটা দীর্ঘকালীন, এখন শুধু সংকটটা আরও আসলে প্রকটতর হয়েছে। সো স্বাভাবিকভাবেই আমরা এবং সংকটটা প্রকটতর হওয়ার কারণও একটা এই কারণে যে আমাদের অবকাঠামোটাও আসলে গ্যাস বেসড ইনফ্রাস্ট্রাকচার, ফলে শিল্প কারখানায় যে ধরনের বয়লার ইউজ হচ্ছে সেটা যেমন গ্যাস ভিত্তিক, বাসাবাড়িতে যে আমরা যা রান্না করছি সেটার জন্য পাইপলাইন দিয়ে সেখানে গ্যাস দেওয়া হচ্ছে, টি ফার্মগুলোতে যে গ্যাস যাচ্ছে সেটাও সেই বয়লারে, সেখানেও সেই পাইপ দিয়ে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আমাদের গাড়িতে যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ গ্যাসকে ব্যবহার করে এলএনজি, এবং সেই ভিত্তিতে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সব কিছুই হচ্ছে গ্যাস নির্ভর একটা কাঠামোর ভিতরে রয়ে গিয়েছে। এর মানে কিন্তু এই না যে বিকল্প ধরনের কোনো উৎপাদন কাঠামো নেই, তা না। আমাদের এখানে এটা স্বাধীনতা উত্তরকালেই যেহেতু অনেকগুলো গ্যাসকূপ পাওয়া গিয়েছিল, সেই সময় প্রচুর উৎপাদন হচ্ছিল, সেই তুলনায় অর্থনৈতিক চাহিদা কম ছিল, ফলে আমরা শুরু থেকে ইনফ্রাস্ট্রাকচারটা গ্যাস ভিত্তিক করে ফেলেছি। এখন সেই জায়গাটায় হঠাৎ করে যখন সংকটটা দেখা দিচ্ছে, তখন আমরা মনে করছি যে হ্যাঁ, যে গ্যাস না হলেই চলবে না। কিন্তু অন্যান্য দেশগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের বিকল্প জ্বালানি দিয়ে চলছে। এমনকি আজকেই শিল্প কারখানার মালিকদের সাথে বসছিলাম, তারা ইতিমধ্যেই এই সংকটকে মাথায় রেখে তারা শিফট করতে শুরু করেছে। যেমন গ্যাস বয়লারের জায়গায় তারা ইলেকট্রিক বয়লার ব্যবহার করছে, অথবা বায়োফুয়েল ধরনের বয়লার, সেটাও আবার এখানে চলে আসছে। ফলে ইতিমধ্যেই তারা ডাইভার্সিফাই করছে। সুতরাং সংকটকে যদি আমি বলি যে হ্যাঁ গ্যাস নেই এবং এটা সংকট, এটা একটা ব্যাখ্যা। কিন্তু আরেকটা যেটা বলা হয়েছে যে এনার্জি যেভাবে বহুমুখীকরণটা দরকার ছিল, সেটি যদি হতো তাহলে সংকটটা এতটা প্রকট মনে হতো না, কারণ আপনার কাছে বিকল্প আছে, উৎস রয়েছে, অবজারভেশন রয়েছে। সুতরাং জিনিসটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে অনেক বড় সংকট, সুতরাং এক্ষুনি যে কোনোভাবেই হোক গ্যাস লাগবে, এভাবে প্রেজেন্ট করতে পারেন। আবার বলতে পারেন যে এই সংকটটা তো আপনি দীর্ঘদিন থেকে দেখছেন, তাহলে ব্যবস্থা কেন নেননি? এখন না নিয়ে একটা বড় সংকট হয়েছে, এখনই সবাই মিলে যদি বলা যায় এলএনজি এনে ভরে দেন, সেটা কিন্তু আসলে সমাধান না। এই জায়গাটাতেই ডক্টর মোয়াজ্জেম একটু জানতে চাই যে কখনোই তো আমাদের যে চাহিদা এবং সেটির সঙ্গে যোগান, সেটির ভারসাম্যটা খুব একটা ছিল না, বরং কম ছিল, মানে যোগানটা সবসময় কম ছিল। তাহলে একটা সময় এরকম একটা সংকট তৈরি হতে পারে, এটার তো যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের তো এটা ধারণা করার কথা, কিন্তু সেটি কেন হয়নি? এটি কি মানে আমাদের বিশেষায়িত জ্ঞানের অভাব, নাকি নেতৃত্বের দূরদর্শিতার প্রশ্ন? মানে সমস্যাটা আসলে কোন জায়গায়? দেখুন, মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি খাতের ক্ষেত্রে এমন কিছু ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যেটাতে সহজাতভাবেই প্রশ্ন ওঠে যে তাদের দিক থেকে এটা সচেতনভাবে সেই জিনিসগুলো হয়েছিল কিনা। যেমন একটু আগে প্রফেসর তামিম বললেন, গ্যাস এক্সপ্লোরেশনের দাবিটি দীর্ঘদিনের, কিন্তু কয়টি গ্যাস কূপ নতুন পাওয়া গিয়েছে?
কিন্তু তার জায়গায় অদ্ভুতভাবে বলা হয়েছিল ওই সময় শুরুর দিকে অজুহাত দেখানো হয়েছিল 2015 সালের দিকে ভালো সিসমিক সার্ভে নেই, এই জন্য আমাদের এখানে বিদেশি কোম্পানি আসবে না। সেজন্য বলা হলো যে 2D এবং 3D সিসমিক সার্ভে হবে। নরওয়েজিয়ান একটা কোম্পানিকে 3D সিসমিক সার্ভের দায়িত্ব দেওয়া হলো 2017 সালে। হঠাৎ করে দেখা গেল ওই সার্ভে বন্ধ করে দেওয়া হলো, করে এলএনজি আমদানির জন্য সে সময় পারমিশন দেওয়া হলো। এই যে 2017 সালে এলএনজি আমদানি শুরু হলো, আর আমাদের দেশে কিন্তু 3D সিসমিক সার্ভে এগুলো না, এবং ওইভাবেই অনেক বছর এগুলো পরে অন্তর্বর্তী সরকারের সময় আমরা সেটির আবার উদ্যোগ দেখলাম। তার মানে হচ্ছে এই জিনিসটিকে যে শুধু জ্ঞানের স্বল্পতা তা না, এখানে আমার কাছে মনে হয়েছে যে দিয়ার ইজ এ নেক্সাস, এবং যাদের এক ধরনের প্রচ্ছন্ন ইনফ্লুয়েন্স এখানে রয়েছে, যার কারণে আমাদের এখানে অভ্যন্তরীণ গ্যাস সেক্টরকে আমরা গ্রো করতে পারিনি। আরও কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের অভ্যন্তরীণ গ্যাস খননের ক্ষেত্রে বাপেক্সের যাও কিছু নতুন কিছু তারা পেয়েছিল, সেই কূপগুলো আবার রাশিয়ান কোম্পানি আবার তারা নিয়ে নিল। নিশ্চিত যে সমস্ত কূপগুলো সেগুলোকে রাশিয়ান কোম্পানিকে দিয়ে দেওয়া হলো সে সময়, এবং রাশিয়ান কোম্পানি আবার সাবকন্ট্রাক্ট অফার করলো বাপেক্সকে, অথচ বাপেক্সেরই সেই গ্যাস কূপগুলো তারা পেয়েছিল। সুতরাং আপনি এইগুলোকে একেবারেই বলতে পারেন না যে এটা জ্ঞানের অভাব, সচেতনভাবে এই জিনিসগুলো হয়েছে, এবং সেখানে বিভিন্ন ধরনের কৌশলগত বিষয় সেখানে করা হয়েছে। এবং একটা এলএনজি লবির তো সবসময় প্রেশার রয়েছে, এবং এখনও তো আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এলএনজির প্রেশার সৃষ্টি করা হচ্ছে দেশে থেকে এবং দেশের বাইরে থেকে, এবং যে ধরনের ত্রুটিপূর্ণ যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে এই এলএনজি সংক্রান্ত বিষয় নিয়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এলএনজি কেনার জন্য যে চুক্তিগুলো, এগুলোও কিন্তু আপনার অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র ডেভেলপ করার পিছনে প্রতিবন্ধকতা তৈরি করছে। একদিকে সরকার বলছেন যে তিনি অভ্যন্তরীণভাবে স্বাবলম্বী হবেন, কিন্তু স্বাবলম্বী হতে হলে তো আপনার অভ্যন্তরীণ গ্যাস অথবা বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি অথবা অন্যান্য যে সমস্ত উৎসগুলো আছে সেদিকে যাবেন। কিন্তু অন্যদিকে যদি বহিস্থ প্রেশারগুলো এরকম আসে যে হ্যাঁ আমরা আপনাদের এখানে আসছি এবং আপনার এলএনজি নিতে হবে প্রতি বছর $1 বিলিয়ন করে, আগামী 15 বছর আপনাকে $15 বিলিয়ন এলএনজি নিতে হবে, এবং সেটা তাও যদি মার্কেট প্রাইসে হতো, কম্পিটিটিভ প্রাইসের চেয়ে আবার বেশি মূল্যে সেটা নিতে হচ্ছে, কেননা আপনি কম্পিটিটিভ প্রাইসে পান হচ্ছে কাতার থেকে, সেখান থেকে না, তার থেকে বেশি মূল্যে অন্য দেশ থেকে আনতে হবে, এরকম চুক্তি করেছেন আপনি। সুতরাং এই জায়গাটাকে আপনি একটা পলিসির ক্ষেত্রে একটা সুস্পষ্ট বলা যেতে পারে অভ্যন্তরীণ স্বার্থ বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছে, এবং সেটার খেসারত বিভিন্নভাবেই আমরা এটা দিচ্ছি। জনগণ তো দিচ্ছেই, এখন অর্থনৈতিকভাবেও আমরা দিচ্ছি। এবং 2009 সাল সম্ভবত, যদি আমি ডেট ভুলে, ওই সময় প্রায় সমান আমাদের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে মূল যেটা উৎপাদন হতো সম্ভবত $6 বিলিয়ন মতো লাগতো, এবং সেই সময় মনে হয় এলএনজি আমদানি হতো প্রায় $5 বিলিয়ন। এখন আমার 2017 সালে, 18 সালে, এবং 2026 সালে 25 সালে এসে যখন তথ্য দেখছি, তখন এসে দেখতে পাচ্ছি যে এখন আমার 30% এলএনজির জন্য 59,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে, অথচ আমার 70% যে গ্যাস অভ্যন্তরীণ সেটার জন্য আমি কিন্তু সেই 6,000 কোটি টাকার মতোই আসলে খরচ করছি। সুতরাং আপনি অনেক কম খরচে আপনার এই অভ্যন্তরীণ গ্যাস পেতে পারতেন, তা না করে আমরা অব্যাহতভাবে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের এলএনজি দিকে যাওয়ার। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু এটাকে পলিসি চয়েস বলা যাবে না, এটাকে সুস্পষ্টভাবে আসলে অভ্যন্তরীণ স্বার্থের বিষয়গুলোকে মানে পাশে রেখে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এবং সেটার ভোগান্তি আমরা দিচ্ছি। আমরা হয়তো সাময়িকভাবে মনে হতে পারে আচ্ছা এলএনজি এনে দিচ্ছি, কিন্তু এলএনজিও আনছে ঋণ করে। এটার জন্য এখন গ্যারান্টর হতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে, $350 মিলিয়ন গ্যারান্টি দিতে হচ্ছে, তার জন্য আবার গ্যারান্টির এগেনস্টে আবার কমিশন দিতে হচ্ছে তাকে, কেননা আমার সরকারের ব্যালেন্স অফ পেমেন্টসের অবস্থা খুব একটা ভালো না, ফলে সেই জন্য তাকে আবার ঋণ করতে হচ্ছে ইসলামিক ব্যাংকগুলো থেকে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, সেখান থেকে উচ্চ সুদের ঋণ নিয়ে কিন্তু এগুলো আনতে হচ্ছে। সুতরাং কোনোভাবে আমাদের আমদানি করা জ্বালানি দিয়ে যে গড়ে তোলার চেষ্টা, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে, সেই জায়গাটায় আমাদের সুস্পষ্টভাবে এই জায়গাটায় আমরা দীর্ঘদিন যাবত আমাদের ইনভেস্টমেন্ট হয়নি। এমনও হয়েছে একবার গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড রয়েছে সরকারের একটা, সেই গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ব্যবহার করা হয়েছে এলএনজি আমদানির জন্য। তাহলে আপনি বোঝেন যে বাংলাদেশে কিভাবে আসলে পলিসি ল্যান্ডস্কেপগুলো এগোয়। নিশ্চয়ই ডক্টর মোয়াজ্জেম, আসবো আপনার কাছে আবার। প্রফেসর তামিম, আমরা একটা দাবি প্রায়শই শুনেছি গত রেজিমে, বিশেষ করে আওয়ামী লীগের সময়টাতে, যে বিদ্যুৎ উৎপাদনে এক ধরনের সক্ষমতা তৈরি হওয়ার পথে বা সক্ষমতা আগের চেয়ে বেড়েছে, কিন্তু তারপরেও আমরা একটা পর্যায়ে এসে আবিষ্কার করলাম যে আসলে সেটি রিফ্লেক্টেড হচ্ছে না, মানে আমরা যা কিছু পাচ্ছি বিদ্যুতের যে অবস্থা। তো এই প্যারাডক্সটাকে কিভাবে আপনি দেখেন বা কিভাবে ব্যাখ্যা করতে চান? বিদ্যুৎ উৎপাদনের উৎপাদন ক্ষমতা এবং সেই উৎপাদন ক্ষমতা ব্যবহার করা দুটো ভিন্ন জিনিস। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আগের বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চলছে না, সেখানে একই জ্বালানি দিয়ে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। যেমন গ্যাস ভিত্তিক বিদ্যুতের কথা যদি আমরা বলি, গ্যাস ভিত্তিক বর্তমানে প্রায় 12,000 মেগাওয়াটের ক্ষমতা আছে আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের। তো যখন আমাদের চট্টগ্রামের বা ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রগুলো, এখানে মেঘনাঘাটে বিদ্যুৎ কেন্দ্রগুলো অর্ধেক চলছে বা অনেকগুলো বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে, তখন খুলনার রূপসায় 800 মেগাওয়াটের কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট তৈরি হলো। 350 মেগাওয়াটের আরেকটা কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এখানে প্রায় 1150 মেগাওয়াটের ব্র্যান্ড নিউ কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট পড়ে আছে। রূপসারটা একদিনও চলে নাই, আর 350 মেগাওয়াট যেটা আছে সেটা কমিশনিং খালি হয়েছে, কিন্তু কোনো নতুন গ্যাস যায়নি। তাহলে এই যে ক্ষমতাটা আমার থাকলো, সেটা তো ব্যবহার করার মতো জ্বালানি আমার নাই। সেটা কেন করা হলো? এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন করা হলো? এই চিন্তা করে, তখন করা হয়েছিল চিন্তা করে যে এলএনজি আসবে এবং পাইপলাইনের মাধ্যমে খুলনায় এলএনজি নিয়ে যাওয়া হবে। অলরেডি কিন্তু খুলনায় গ্যাস সরবরাহের পাইপলাইন আছে, যেটা উপর থেকে গেছে, নিচে থেকে যায়নি, উপর থেকে গেছে। এই যে পরিকল্পনাহীনভাবে খালি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য যে কাজগুলো হয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অতিরিক্ত ক্ষমতা আছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ জ্বালানির অভাবে আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। এই ক্ষমতাগুলো এখন ব্যবহার না করে যেটা হয়েছে, এগুলো বসে বসে আমরা ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছি। কারণ যখন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে যাবে, তারপরে তো ঋণ পরিশোধ করতে হবে, কারণ ঋণ নিয়ে তো এগুলো সরকার করা, তো এগুলোকে ঋণ পরিশোধ করতে হবে। ক্যাপাসিটি পেমেন্ট, আনইউটিলাইজড আনইউজড ক্যাপাসিটিকে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। সেটা একটা বিরাট, আজকে যে 12.5 টাকা উৎপাদন খরচ, এর মধ্যে অনেকেই ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে একটু ভুল ধারণা আছে। ক্যাপাসিটি কন্ট্রাক্টে ক্যাপাসিটি পেমেন্ট থাকবেই। আমাদের যে মার্কেট, ইলেকট্রিসিটি মার্কেট, সেখানে ক্যাপাসিটি কন্ট্রাক্ট ছাড়া কিন্তু এনার্জি কন্ট্রাক্ট, যেটা কিনা অ্যাজ আই ইউজ আই পে, এই কন্ট্রাক্টে কেউ আসবে না। বিকজ দ্য মার্কেট ইজ সিঙ্গেল বায়ার মার্কেট, এবং সেখানে এই রিস্ক নিয়ে কেউ ওটা নিয়ে বসে থাকবে না যে কবে আমি অর্ডার পাবো এবং কবে আসবো। আমাদের মতো মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ক্যাপাসিটি কন্ট্রাক্ট করা। আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি হচ্ছে মেইন প্রবলেম। আমি 100 ভাগ বিদ্যুৎ নেব, একটা 100 মেগাওয়াটের বিদ্যুৎ নেব, সে 80 মেগাওয়াট পর্যন্ত তার অ্যাভেলেবিলিটি রেডি রাখছে সারাক্ষণ, আমি নেই আর না নেই। সো ফর দ্যাট উই পে দ্য ক্যাপাসিটি পেমেন্ট। স্ট্যান্ড বাই ক্যাপাসিটি আমি বসে আছি, এটার তো একটা কস্ট আছে। সো দ্যাট ইজ দ্য কস্ট অফ ক্যাপাসিটি, দ্যাট ইজ হোয়াট উই কল ক্যাপাসিটি পেমেন্ট। কিন্তু সেখান থেকে যদি আমি মাত্র 20% ব্যবহার করি, আর আমি জানি প্রথম থেকে যে আমি 20% ব্যবহার করব, তো সেখানে ওই যে 60 বা 70% বিদ্যুৎ আমি না ইউজ করে ওকে আমি ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছি, দ্যাট ইজ দ্য রং ডিজাইন, দ্যাট ইজ ওয়্যার দ্য থিংস ওয়েন্ট রং। দ্রুত বিদ্যুতের জন্য প্রচুর তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি। প্রথম দিকে যদি আমরা চিন্তা করি 2010-12 দিকে, তখন কিন্তু আমাদের একটা 2009-10-এ প্রচণ্ড লোডশেডিং চলছিল, প্রচণ্ড ঘাটতি ছিল, এবং দ্রুততম সময় বিদ্যুৎ আনার একটাই উপায়, সেটা হলো তেল ভিত্তিক বিদ্যুৎ। কিন্তু তখন যখন এটা অনুমোদন দেয়া হয়, তখন কিন্তু এটা বলা হয়েছিল 3 year রেন্টাল, 5 year রেন্টাল। মানে টাইটেলে 3 এবং 5 উল্লেখ করার উদ্দেশ্য একটাই ছিল যে এগুলো 3 বছরই চলবে, এর মধ্যে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো আনতে হবে, সেটা গ্যাস ভিত্তিক হোক বা কয়লা ভিত্তিক হোক। কিন্তু সেটা করা হয়নি। সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ এসেছে আরো অনেক পরে, 2020-তে এসছে, 8-9 বছর পরে। এই 8-9 বছর ধরে আমরা খালি তেল ভিত্তিক বিদ্যুৎ যোগ করে গেছি, মানে করার জন্য কস্টলি। হ্যাঁ, কস্টলি। সো তেল ভিত্তিক বিদ্যুৎ অত্যন্ত কস্টলি, 1 নম্বর। 2 নম্বর হলো তেল ভিত্তিক বিদ্যুৎ সার্বক্ষণিক চালানো মুশকিল, ইঞ্জিন বেস তো, এগুলো চালানো মুশকিল। এবং দেখা গেছে যে গড় প্ল্যান্ট ইউটিলাইজেশন অনেক ক্ষেত্রেই 20-30%, 20%। তার মানে বাকি 80% আমি তাকে ক্যাপাসিটি পেমেন্ট দিয়েছি, মাত্র 20% ব্যবহার করেছি। তেল ভিত্তিকে আমরা অ্যাভারেজ ধরে নেই 50% ব্যবহার হলে আমরা ধরে নেই যে এটা ঠিক আছে, কিন্তু কয়লার ক্ষেত্রে এটা 80%, নিউক্লিয়ারের ক্ষেত্রে 80-90%, কারণ এগুলি বেজ লোড। কিন্তু তেল ভিত্তিক বিদ্যুৎ বেজ লোড না, কিন্তু আমরা বেজ লোডের মধ্যে চালিয়েছি, কিন্তু সার্বক্ষণিক চালাতে পারি নাই, আবার ফুল ক্যাপাসিটি চালাতে পারি নাই। তো দেয়ার ওয়ার লটস অফ অপারেশনাল মিস্টেকস,
দেয়ার আর সাম ইন্টেনশনাল মিস্টেক, ইন্টেনশনাল যে যত বেশি পাওয়ার প্ল্যান্ট দেওয়া যায়, ক্রোনিজম এবং রিওয়ার্ডিং। আমি এক জায়গায় এমপি হলাম না, সরে গেলাম, আমাকে একটা পাওয়ার প্ল্যান্ট চাইলাম, আমাকে একটা পাওয়ার প্ল্যান্ট দিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ ট্রানজ্যাকশনাল, লট অফ থিংস ওয়ার ট্রানজ্যাকশনাল, ইদার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আর পলিটিক্যাল ট্রানজ্যাকশন, দুটাই ট্রানজ্যাকশন। সো এইটা এখন এই মুহূর্তে আমাদের যে চাহিদা আছে তাতে আমাদের যে ক্যাপাসিটি, ইট ইজ নট, এই মুহূর্তে ইট ইজ নট ওভার ক্যাপাসিটি। আমরা পারছি না ব্যবহার করতে, সেটা ভিন্ন জিনিস। আমাদের এখন প্রায় 30,000 মেগাওয়াটের মতো আছে, 32,000 মেগাওয়াট। এর 4-5,000 মেগাওয়াট আমরা রাইট অফ করতে পারি, কারণ এগুলো আসলে কাগজে কলমে রাখা হয়েছে দেখানোর জন্য যে আমার অনেক বেশি উৎপাদন ক্ষমতা আছে। তো সেটাকে যদি কমিয়ে আমি 28,000 বা 27,000 মেগাওয়াটে আনি, তাহলে আমার 20,000 মেগাওয়াটের এবং এক্সেস আমাদের দেশের জন্য, আমরা এমনি নর্মালি বলা হয় এক্সেস ক্যাপাসিটি অ্যাবাউট 10 to 15-20% পর্যন্ত হতে পারে। আমাদের সামনে নিউক্লিয়ার আসছে, সেখানে কিন্তু স্পিনিং রিজার্ভ, যেটাকে আমরা বলি স্পিনিং রিজার্ভ, 10% স্পিনিং রিজার্ভ লাগবে এই নিউক্লিয়ারকে চালাতে হলে। সো উই নিড দিস ক্যাপাসিটি। এখন আমরা প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে পারি যদি প্রোভাইডেড উই ক্যান প্রোভাইড দ্য ফুয়েল উইচ ইজ এগেন ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। তো আমাদের এই মুহূর্তে আমি দেখি না কোনো দ্রুত সমাধান আছে। হ্যাঁ, আমরা রিলিফ দিতে পারি থ্রু রিনিউয়েবল এনার্জি। We can give relief to the pressure of excess electricity demand. এই ডিমান্ডটাকে আমরা মিট করতে পারি থ্রু রিনিউয়েবল এনার্জি। এটা রুফটপের মাধ্যমে হতে পারে। ইট শুড বি, এখন যেটা আমরা বুঝছি যে গ্রিড কিন্তু রিনিউয়েবল এনার্জি চাইলেই নিতে পারে না, এটা গ্রিড ইন্টিগ্রেশনের একটা ইস্যু আছে। তো আমাদের এখানে রিনিউয়েবল এনার্জিগুলো সব 132 কেভি লাইনে চলে, সুতরাং একটা জায়গা রিনিউয়েবল এনার্জি অনেক দূরে যে পাঠাবো সেটারও কিন্তু উপায় নেই, যেটা 400 কেভি লাইনে যেতে হয় আমরা ট্রান্সমিশন লাইনগুলো। তো এই সব কিছু চিন্তাভাবনা করলে 4 থেকে 6,000 মেগাওয়াট গ্রিডে ইন্টিগ্রেটেড হতে পারে এই মুহূর্তে। তার মানে দিনের বেলায় যে আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছি সামারে প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, এটাকে আমরা পুরোপুরি এলিমিনেট করতে পারি ডে টাইম ফুয়েল সেভিং হিসাবে। সো এটা করা সম্ভব। আর ডিসকানেক্টেড ডিস্ট্রিবিউটেড সিস্টেম যদি বলি, এই যে এখন যে রুফটপ আমাদের প্রায় 1,000 মেগাওয়াট আছে, এগুলি কিন্তু গ্রিডের সাথে কানেক্টেড না, কলকারখানাগুলো তার নিজের ব্যবহারের জন্য ব্যবহার করছে। সেখানে বলা হয়েছে, নতুন একটা স্টাডিতে দেখলাম যে পিক টাইমে 6% মতো বিদ্যুৎ কম লাগছে বিকজ অফ দিস 1,000। সো এই 1,000 ক্যান বি ইজিলি স্কেলড আপ, মানে enabling কন্ডিশন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এটা ইজিলি ক্যান স্কেল আপ টু 4,000 to 5,000 মেগাওয়াট। তাতে আমাদের একটা রিলিফ হবে, আমাদের গ্রিডের উপর যে বিদ্যুতের চাহিদা সেটা কমে আসবে। এই কাজটা আমি মনে করি দ্রুততার সাথে করা সম্ভব। আগামী 3-4 বছরের মধ্যে আমরা বেশ কিছু রিনিউয়েবল আমরা যুক্ত করতে পারি। ধন্যবাদ প্রফেসর তামিম। আমি ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে একটু জানতে চাই যে অনেক সময় এই জ্বালানি সংকট বিষয়ক আলোচনায় প্রায়শই বলতে শোনা যায় যে মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে সেটার এই যে যুদ্ধ, সেটার একটা বড় ভূমিকা এখানে রয়েছে। সেই ভূমিকাটাকে আপনি কতটুকু প্রভাবক হিসেবে মনে করেন, মানে আমাদের আজকের এই চলমান সংকটের পেছনে? দেখুন, আমরা যখন জ্বালানির সংকট নিয়ে আলোচনা করি বা মধ্যপ্রাচ্যের এই সংকটকেও যদি বিবেচনা নিই, আপনি তেমন কিন্তু শুনবেন না যে ইউরোপের দেশগুলো খুব বড় সংকটে রয়েছে অথবা উন্নত দেশগুলো এরকম বড় সংকটে রয়েছে। এমনকি এশিয়ার যারা উন্নত দেশ তাদের কাছ থেকে সংকটের অভিযোগ খুব একটা শুনবেন না। তার কারণ হচ্ছে যে তাদের যথেষ্ট অর্থ রয়েছে এই জ্বালানি আমদানি করার, যাদের জ্বালানি আমদানি করতে হয় তাদের যথেষ্ট আমদানি। কিন্তু আমাদের আসলে সেই আমদানির সক্ষমতাটা সীমিত। এবং যখন জ্বালানি মূল্য বৃদ্ধি পায়, যেমন এবারই যেমন একবারে বেড়ে যখন শুরুর দিকে $112 উঠে গিয়েছিল পার ব্যারেল, তখনই আমরা খুবই একটা দ্বিধান্বিত অবস্থায় ছিলাম যে আমাদের কিভাবে আমদানি করব। কেননা আমদানি করার জন্য যে পরিমাণ দরকার সেই পরিমাণ যদি শুধু জ্বালানির পিছনে যায়, তাহলে অন্যান্য আমদানির জন্য আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকবে সেটা আমাদের ব্যবহার করা কষ্টকর হবে। সুতরাং মধ্যপ্রাচ্যের সংকটটির সঙ্গে যদি সম্পর্ক করতে চান, তাহলে সম্পর্কটা দুভাবে। একটা হচ্ছে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করার সক্ষমতা আমাদের আছে কি না, আর
দ্বিতীয় বিষয়টি হলো যে আমাদের বিকল্প জ্বালানির উৎস রয়েছে কিনা। তো সব ক্ষেত্রে যেটা হচ্ছে যে সব দেশই এখন বিকল্পভাবে সেই যে জায়গাগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করছে। আমাদের হয়তো সামর্থ্য সীমিত বিকল্প জ্বালানির বিষয়গুলো, কিন্তু যেটুকু রয়েছে সেটাও আমরা আসলে প্রপারলি ইউটিলাইজ করছি না। এই যেমন একটু আগে শুনলেন যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে অনেকটাই আমি আমার প্রেশারটা কমাতে পারি, আরও কমাতে পারি আমার মধ্যপ্রাচ্য সংকটের জ্বালানির নির্ভরতা, যদি আমরা আমাদের যানবাহন বা পরিবহন খাতে যদি আমরা ইভিকে আরও প্রমোট করি, যেটা আমাদের টোটাল যে ডিজেল আমদানি করতে হয় দেশে তার 65% যায় হচ্ছে পরিবহন বা যানবাহন খাতে যায়। তো সেই জায়গাটাতে আমরা যদি ইলেকট্রিক ভেহিকেলকে যদি এখানে আমরা প্রমোট করতে পারি, তাহলে সেটা কিন্তু আমার এই জ্বালানি নির্ভরতা বা আমদানি নির্ভরতা কমাবে, এবং সরকারের যে রিজার্ভের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে আমাদের অনেকটা বড় সাশ্রয় দেবে। সুতরাং এটা একটা দিক, এবং সেই কারণে এবারের বাজেটে দেখবেন যে ইভির ক্ষেত্রে অনেক ধরনের রিলিফ দেওয়া হয়েছে, এমনকি ইভি চার্জিং স্টেশন করার জন্য বিভিন্ন ধরনের ফিসক্যাল সাপোর্টের কথা বলা আছে। ঠিক একইভাবে যদি আমাদের কৃষি খাতে আমাদের যে ডিজেল অপারেটেড যে ইরিগেশন পাম্পগুলো রয়েছে, সেই জায়গাটাতেও যদি আমরা বিকল্পভাবে ইলেকট্রিক ইতে যেতে পারি, আমরা ইরিগেশন পাম্পে যেতে পারি অথবা সোলার বেসড ইরিগেশন পাম্পে যেতে পারি, তাহলেও কিন্তু আমরা আমাদের এই ডিজেলের উপরে, কারণ ইরিগেশন খাত প্রায় 15% ডিজেল ব্যবহার করে, সামগ্রিক ডিজেল যেটুকু লাগে দেশের, সুতরাং সেটারও কিন্তু আমাদের নির্ভরতাগুলো কমে। সুতরাং মধ্যপ্রাচ্য সংকটের কারণে তখন এখানেও তার একটা অভিঘাত পড়ে, কিন্তু সেই বিকল্পটা আমরা এখানে সেভাবে তৈরি করিনি। ফলে সংকট যতটা মানে অন্যান্য দেশের জন্য যতটা প্রকটতর, আমাদের জন্য আরও বেশি প্রকটতর, সেটা এ কারণেই যে আমাদের প্রস্তুতি নেই। এবং সবসময় আমাদের এখানে সংকটকে সবসময় দেখা হয় হলো শর্ট টার্ম ক্রাইসিস হিসাবে, কখনো এটাকে দীর্ঘমেয়াদে ক্রাইসিস হিসাবে দেখা হয় না। এবং আমি আপনাকে বলছি তো, এই যে গ্যাস সরবরাহ আজকেই বিকাল 3টা থেকে স্বাভাবিক হওয়া শুরু হয়েছে, আগামী 2-3 দিন বলা হচ্ছে 10 তারিখের ভিতরে মোটামুটি সরবরাহ যদি স্বাভাবিক হয়, দেখবেন সব আবার হয়ে গেছে। ক্রাইসিস কিন্তু আছে, যায়নি কিন্তু। একটু আগে যেটা শুনলাম যে ক্রাইসিস কিন্তু রয়েছে, যেখানে 3900 BTF লাগে, সেখানে MMCF লাগে, সেখানে আমরা ব্যবহার করছি 2400। তো একটা বড় ঘাটতি রয়েছে, তাও দেখবেন যে এটা ঠিক করার জন্য আবার কোনো স্টাডি কি বলে এই যে জ্বালানি সংকট নিয়ে যে রিঅ্যাক্টিভ আচরণ সরকারের বা নীতি নির্ধারকদের, এটা কি বরাবরই এরকমই ছিল নাকি প্রোঅ্যাক্টিভ কখনো কখনো ছিল? যে আগে বরাবরই রিঅ্যাক্টিভ, বরাবরই রিঅ্যাক্টিভ। এবং বাংলাদেশে এটা শুধু জ্বালানির ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের আচরণটা আসলে রিঅ্যাক্টিভ। তার একটা কিছুটা অর্থনৈতিক কারণও রয়েছে। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের বিলাসিতা দেখানোর মতো তো খুব অনেক রিজার্ভ নেই বা অনেক নেই যে আমরা অনেক কিছু করে রেখে দিতে পারবো। এবং সেই কারণেই বলছিলাম যে আমাদের জন্য আর একটা FSRU করা বা আর একটা ল্যান্ড বেসড একটা LNG টার্মিনাল রিগ্যাসিফিকেশন করা, অথবা আর একটা ইস্টার্ন রিফাইনারির মতো ক্যাপাসিটি করে ওটাকে রিজার্ভ রেখে দিবেন, ওই বিলাসিতা করবার মতো আর্থিক সামর্থ্য কিন্তু আমাদের নেই। ফলে সবসময় শর্ট টার্মলি যাবার এক ধরনের প্রবণতা রয়েছে। কিন্তু বলার বিষয়টা হচ্ছে তার ভিতরেও আপনি চাইলে কিছু কিছু ছোট ছোট উদ্যোগ নিয়ে আপনি এগোতে পারেন। সবই সরকারকে করতে হবে তা না। আপনি কেন বিনিয়োগকারীদের জন্য সুযোগগুলো উন্মুক্ত করছেন না? যেমন আমি আপনাকে বলি, দেখেন কোন জায়গাগুলোতে সমস্যা হয়। এই মুহূর্তে শিল্পখাত বড়ভাবে রুফটপ সোলারে যেতে চাচ্ছে, এগুতে পারছে না। এই যে একটু শুনলাম যে NBR এর একটা ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে সেখানে আবার ডিসইনসেন্টিভ ক্রিয়েট করা হয়েছে। আর একটা বড় হয়েছে এখন রুফটপ যে ইন্ডাস্ট্রিগুলো যেতে চাচ্ছে, তাদের একটা বড় এখন প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে নেট মিটারিং। কারণ নেট মিটারিংয়ের পারমিশনগুলো দেওয়া হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এবং এখন এখানে বিশাল ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেছে এবং পারমিশন তারা দিতে চায় না। এবং সেটাও আমরা বুঝি কি জন্য তারা দিতে চায় না, কারণ তারা কমিশন পান প্রতি পার ইউনিট ট্রান্সফার লাইন থেকে তারা যে কমিশন পান, সেটা যখন শিল্প কারখানাগুলো নিজে উৎপাদন করবেন তখন তার ওই ইনকামটা তিনি ডিপ্রাইভ হন। সুতরাং সেই কারণেও তার একটা অনাগ্রহ আছে, এবং একই সাথে তার নিজস্ব এই যে লাভালাভের বিষয় তো আছেই সেই কারণে। সুতরাং সেই কারণেও কিন্তু আমরা আমাদের এই যে রুফটপগুলো যেতে পারছে না পর্যাপ্তভাবে, যেটা আসলে হলে এই মুহূর্তে আসলে প্রেশারটা আরও কমতো। সুতরাং সেই জায়গাগুলোকে আমার মনে হয় যে দেখবার দরকার আছে যে ক্রাইসিস আসলে যতটা বহিস্থ কারণে আমাদের উপরে চাপ সৃষ্টি করছে, আমি বলবো যে সমান পরিমাণ আমরা নিজেরাও দায়ী। আমাদের অদক্ষতা, আমাদের সিস্টেমগুলোকে সুযোগ না করে দেওয়া এবং বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ক্রিয়েট করা, সে কারণেই ক্রাইসিসটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়। আদারওয়াইজ যে ধরনের ক্রাইসিসে অন্য আমাদের মতো আমদানি নির্ভর যারা কান্ট্রি রয়েছে তারা যতটা এটা ম্যানেজ করতে পারছে, আমরা কিন্তু সেভাবে এটা ম্যানেজ করতে পারছি না। প্রফেসর তামিম, এই যে
জ্বালানি সংকটটা দৈনন্দিন জীবনের যে প্রভাব সেটা তো আমরা দেখতে পারি, মানে আমাদের ঘরের রান্না থেকে শুরু করে আরও অনেক ইম্প্যাক্ট রয়েছে, সেটা দেখা যায়। কিন্তু যেটা যেটা আপাত দৃষ্টিতে দেখা যায় না, মানে শিল্প কারখানা থেকে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় এই সংকটটির কারণে অর্থনীতির একটা মানে ব্রডার ক্ষতির কথা আমরা ধারণা করতে পারি। তো সেই জায়গাটি থেকে যেমনটি ডক্টর মোয়াজ্জেম বলছিলেন যে শুধু সরকারি উদ্যোগের জন্য অপেক্ষা না করে আলাদাভাবেও হয়তো কিছু করার সুযোগ রয়েছে। এই ব্যাপারে আপনার রেকমেন্ডেশন কি, মানে কিভাবে এটাকে অনেক বেশি এফিশিয়েন্টলি ব্যবহার করা যেতে পারে, মানে জ্বালানির সংকট যাতে ভবিষ্যতে তৈরি না হয়, মানে শিল্প মালিক বা অন্যদের করণীয়টা কি বলে আপনি মনে করেন ব্যবহার বিধির ক্ষেত্রে? এখানে যেহেতু আমাদের শিল্প খাত খুব বড়ভাবে গার্মেন্টস ডিপেন্ডেন্ট এবং কম্পিটিটিভনেসটা আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, ইন্ডিয়া, টু সাম এক্সটেন্ট এখন শ্রীলঙ্কা আসছে, তো আমরা যদি আর চীন তো আছেই আমরা যদি এই জ্বালানিটা কম্পিটিটিভ রেটে আমাদেরকে না দিতে পারি, আমাদের এখানে শিল্প কারখানার অদক্ষতা আছে এবং এনার্জি এফিসিয়েন্সিরও অনেক ইমপ্রুভ করেছে, আমরা আসলে জানি না। কিন্তু ভিতরে ভিতরে আমাদের যারা শিল্প সাথে যুক্ত আছেন, শিল্পপতিরা, তারা কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভ করেছেন। কারণ যেই বয়লার আগে জাহাজের বয়লার চালানো হতো, এখন একেবারে স্টেট অফ দ্য আর্ট 95% এফিসিয়েন্সি বয়লার তারা ব্যবহার করছে, কারণ তারা জ্বালানির প্রকৃত মূল্য দিচ্ছে। আমাদের জাহাজের বয়লার দিয়ে গার্মেন্টস কেন হয়েছিল? কারণ পানির দরে গ্যাস দেওয়া হতো, সুতরাং ইট ডিডন্ট ম্যাটার বিকজ দ্য কস্ট অফ সো লো। যখন এটা বাড়ানো হলো, ইকোনমিক প্রাইসে নিয়ে আসা হলো, তখনই কিন্তু লোকজন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টে গেল। তারপরেও এখন যে তারা একটা গ্যাসের মানে দেয়ার আর টু, একটা হচ্ছে ক্যাপটিভ পাওয়ার ইউজ করছে আমাদের শিল্প কারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য, আর একটা হলো প্রসেস, অর্থাৎ বয়লার্স অ্যান্ড আদার্স হিটিংয়ের জন্য যেসব ব্যবহার করা হচ্ছে, সেখানে আরেকটা আছে। অল্টারনেট হিসাবে আমরা যদি গুজরাটের গার্মেন্টস দেখি, সেখানে কয়লা ভিত্তিক বয়লার চালু আছে, তাদের ওখানে গ্যাস ছিল না, প্রথম থেকেই কয়লা দিয়ে তারা বয়লার বানিয়েছে। জুট অ্যান্ড আদার যেগুলো আছে, সেগুলো ব্যবহার করে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। সো ওই অ্যাডাপ্টেশনটা আদৌ আমাদের এখানকার শিল্পে করা সম্ভব কিনা সেটা দেখার বিষয়। আনলাইকলি কেন বলি আমি, কারণ যেহেতু আমরা উন্নত একটা জ্বালানি দিয়ে প্রথম থেকেই শুরু করেছি, আমাদের সেট আপ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এগুলো চেঞ্জ করে আবার অনুন্নত মানে পুরনো একটা মানে লেস এফিশিয়েন্ট ফুয়েলের দিকে যাওয়াটা ইজ ডিফিকাল্ট। অল্টারনেট আরেকটা আছে এলপিজি। এলপিজির কস্ট ইজ হায়ার, যেগুলো এনার্জি মানে ইন্টেন্সিভ, সেগুলো কিন্তু এলপিজিতে যাওয়া কস্ট উইল বি হাই। যেমন স্পিনিং মিল, টেক্সটাইল, এখানে প্রায় 20% এনার্জি কম্পোনেন্ট। তো সেখানে যদি ডাবল হয়ে যায় এনার্জি কস্ট, এটা নন কম্পিটিটিভ হয়ে যাবে। কিন্তু গার্মেন্টসে অনলি 5% অ্যাবাউট এনার্জি কম্পোনেন্ট, সেটা ডবল হলে 100 টাকার জিনিস 105 টাকায় হয়তো অন্যান্য জায়গা থেকে অ্যাডজাস্ট করে করা যেতে পারে। সো বাট ইট ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জিং টু গো ফর অল্টারনেট ফুয়েল। অল্টারনেটলি যেটা আছে, ডক্টর মোয়াজ্জেম যেটা বললো, আমরা ডিমান্ডটাকে রিনিউয়েবলের মাধ্যমে, সোলার প্যানেলের মাধ্যমে কমিয়ে আনতে পারি। দিনের বেলায় আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু দিনেই চলে, বিকজ অফ পিকে তারা বিদ্যুৎ যে ব্যবহার করে গ্রিড থেকে, সেটা অফ পিকে ব্যবহার করে। দ্যাট মিনস 6টার আগ পর্যন্ত তারা চলে। তো সেইখানে যদি আমাদের রিনিউয়েবল থেকে একটা সাহায্য আসে, আমার মনে হয় এটা বলা লাগবে না, খুব শিগগিরই যার যেখানে রিনিউয়েবলের বা সোলারের সুযোগ আছে, এটা ব্যাপকভাবে চলে আসবে। কারণ আমাদের শিল্প নানা রকমের দুর্যোগ এবং নানা রকমের কঠিন চ্যালেঞ্জের মুখে দে হ্যাভ অ্যাডাপ্টেড। দিনের পর দিন হরতালের মধ্যে আমরা প্রোডাকশন চালিয়ে গেছি, বিদ্যুতের ঘাটতির মধ্যেও আমাদের প্রোডাকশন চলেছে, শ্রমিক আন্দোলনের মধ্যেও আমাদের প্রোডাকশন চলেছে। অর্থাৎ সব ধরনের অ্যাডভার্সিটির মধ্যেই কিন্তু আমাদের এই রেজিলিয়েন্স, উই হ্যাভ এ রেজিলিয়েন্স ইন আওয়ার পিপল। তো সেই রেজিলিয়েন্সে আমি মনে করি রিনিউয়েবল এনার্জির প্রসার খুব ব্যাপকভাবেই ঘটবে। আমি যদি একটু অ্যাড করি প্রফেসর তামিমের সাথে, আজকে আমাদের একটা স্টাডির কিছু ফাইন্ডিংস লঞ্চ করা, মানে কিছু নিজের টেকনিক্যাল এক্সপার্টদের সাথে একটু বসছিলাম।
সো সেই জায়গায় আমরা যেটা পেলাম যে গার্মেন্টস খাতে যদি এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি ব্যবহার করা যায় এবং রুফটপ এনার্জি যদি ব্যবহার করা যায় তাহলে প্রায় 25% মতো তারা এনার্জি কনজাম্পশন কমিয়ে আনতে পারে। এখন আমি যদি তার ভিতরে যদি সেগমেন্ট করি কোন জায়গায়, এবং প্রফেসর টাইম ঠিকই বলেছেন যে তারা কিন্তু তাদের মতো করে এনার্জি অডিট করে কোন কোন জায়গাগুলোতে আরও কস্ট সেভ করা যায়, আরও ইফিশিয়েন্ট টেকনোলজিতে যাওয়া যায়, সেগুলো তারা সেভাবে তারা মুভ করেছেন। তবে এখনও যে জায়গাগুলোতে আমরা দেখেছি যে কাটিং সেকশনে এখনও আরও বেশি এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি ব্যবহার করা, প্রায় 25% গ্যাপ রয়েছে, মানে যেতে পারে হাইয়েস্ট লেভেল অফ এনার্জি এফিশিয়েন্ট, সেখানে তাদের যাওয়ার সুযোগ রয়েছে যেটা তারা করতে পারে। এর মধ্যে ছোট ফ্যাক্টরিগুলো এখনও সেটা ন্যাচারালি আমরা বুঝি সেটা যে তারা হাইলি ইনএফিশিয়েন্ট ইন টার্মস অফ এনার্জি ইউজ, সেটা আমরা প্রায় গ্যাপ পেয়েছি প্রায় 57% মতো। ফলে ছোট ফ্যাক্টরিগুলোও যদি তার এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি আরও যদি ভালোভাবে ব্যবহার করে তাহলেও কিন্তু এই যে পুরো বিষয়টা এখানে ফিনান্সিয়াল ইনসেন্টিভ একটা বড় বিষয়। হ্যাঁ, ফিনান্সিয়াল বিশেষ করে ছোট ফ্যাক্টরিগুলোতে সরকারি প্রণোদনা দেওয়া এবং সরকারি সাহায্য করা বা ব্যাংকিং সেক্টর থেকেও স্বল্প সুদে ঋণ দেওয়া, দেয়ার আর মেনি ওয়েজ, মানে স্পেশালি আমাদের ইউটিলিটিগুলোকে আসলে আরেকটু শক্তিশালী করা দরকার। আমরা যদি দেখি যে বিদ্যুৎ ব্যবহার কোনো একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা আমি প্রায়ই বলি, ইদানিং বেশি বলছি আরও, আমাদের কিন্তু উইন্টার এবং সামারের ডিফারেন্স ইজ অ্যাবাউট 6000 মেগাওয়াট টোটাল প্রোডাকশন, পিকেও তাই এবং ডে টাইমও তাই, সব মিলে 6000 মেগাওয়াট। এটা প্রিন্সিপালি কুলিং লোড, এয়ার কন্ডিশনিং অ্যান্ড ফ্যান। আমরা যদি ইনভার্টার যুক্ত এয়ার কন্ডিশনার ব্যবহার করি, মিনিমাম 20% ম্যাক্সিমাম 40% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। তো এই যে 6000 মেগাওয়াটের 20%, লেটস সে অ্যাভারেজ 30%, ফ্যান আমাদের 100 ওয়াটের 120 ওয়াটের ফ্যান চলে, এটা 60 থেকে 80 ওয়াটের ফ্যানে নামানো যায়। মিলিয়নস অফ ফ্যান আছে, সেখানে যদি প্রতিটা ফ্যানে 30-40 ওয়াট করে কমে, এই সবগুলো যদি আমরা যুক্ত করি তাহলে ইজিলি আমরা 2000 মেগাওয়াটের লোড কমিয়ে আনতে পারি, মিনিমাম 2000 মেগাওয়াট লোড কমিয়ে আনতে পারি। এখন কেন আমরা ইনভার্টার যুক্ত এসি ব্যবহার করছি না? কারণ ইনভার্টার যুক্ত এসির দাম যদি 55,000 টাকা হয়, নন ইনভার্টার রেগুলার এসির দাম হচ্ছে 50,000 টাকা। এই 5,000 টাকার জন্য আমরা ছাড়তে চাচ্ছি না। তারা বেশিরভাগই ওই এসিটাই কিনে, যারা নতুন ফার্স্ট টাইম কিনছে, যারা তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বা ওইখানে যারা যাচ্ছে তারা কিনছে, যারা সচেতন তারা কিন্তু এখন ইনভার্টার যুক্ত কিনছে। এটা কিন্তু ট্যাক্স রেজিমের মাধ্যমে ইজিলি ইট ক্যান বি রিভার্সড, যে কম এফিশিয়েন্ট এসির দাম হবে 55, আর এফিশিয়েন্ট এসির দাম হবে 50। এভাবে করেও সম্ভব অ্যাট্রাক্ট করতে পারি। সেম উইথ রেফ্রিজারেটরস, সেম উইথ ফ্যান, এনার্জি এফিশিয়েন্ট ফ্যান যদি আমরা করি, it will cost little higher, obviously it will cost little higher, but then people will get used to it. রাইট। আমি শুধু একটা তথ্য দিই প্রফেসর তামিমের সাথে, মানে আমি তথ্যটা কোন সালের বলতে পারবো না। যেমন আমি শুনেছি জাপান এবং জার্মানিতে, আপনার কি মনে হয় যে তাদের এনার্জি ডিমান্ড কমছে? কথাটা কেমন না, মানে তারা কি গ্রো করছে না? যে তাদের এনার্জি ডিমান্ড কমছে তা কিন্তু না, তারা গ্রো করছে, কিন্তু তারা আরও বেশি এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজিতে যাচ্ছে। সে কারণে এনার্জি ডিমান্ড কমার পরেও তারা তাদের গ্রোথ ধরে রাখতে পেরেছে। সুতরাং আমাদের হয়তো ইমার্জিং ইকোনমি, আমাদের হয়তো ওইটা চোখে পড়বে না, কিন্তু আমরা চাইলে আমাদের এনার্জি সাশ্রয় করার অনেক সুযোগ রয়েছে। যেটা আমাদের দেশে বিহেভিয়ারাল সমস্যা রয়েছে, কিছু কিছু স্ট্রাকচারাল সমস্যা রয়েছে। আমরা প্রকৃতিগতভাবে বাংলাদেশের মানুষ আসলে ওই রকমভাবে সেভ করে চলার এই অ্যাটিটিউডাল একটা সমস্যাও রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতেও যদি প্রমোট করা যায় তাহলেও কিন্তু এনার্জির উপরে প্রেশার এটা অনেক কমিয়ে আনা সম্ভব। আর এই পরিবর্তনগুলো তো ওভারনাইট হবে না। আমার বাসায় এখন যে এসিটা আছে সেটা তো আমি এখন বদলাবো না, তাই না? এটা দীর্ঘমেয়াদী। সুতরাং এই পরিকল্পনা যদি আজকে থেকে 5 বছর নেওয়া হতো, তার একটা প্রভাব বাজারে কিন্তু আসতো। তো আজকে নিতে হবে, এটা দেরি করলে হবে না। আজকে নিলে এর প্রভাব হয়তো আগামী 5-7 বছর 8 বছর লাগবে রিপ্লেসমেন্ট। আমরা জানি আইস ইঞ্জিনগুলো চেঞ্জ হচ্ছে ইভির মাধ্যমে, ইটস নট গোয়িং টু হ্যাপেন ওভারনাইট। এতগুলো আইসি ইঞ্জিন এটা তো বন্ধ হয়ে থাকবে না, তাই না? সো এটা চেঞ্জটা আস্তে আস্তে হবে। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে একই প্রশ্ন, কনক্লুডিং কোয়েশ্চেন। প্রথমে ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে, আমরা আওয়ামী রেজিমের 17 বছর
বিদ্যুৎ বা জ্বালানি খাতে তাদের যে সিদ্ধান্তগুলো বা তাদের যে কৌশলগুলো বা তাদের যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু এরপরে 1.5 বছর কেটে গেছে এবং বর্তমান সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদেরও 5 মাসের মতো হলো, তাই তো? তো এই যে একটা ধারাবাহিকতা পরম্পরা জ্বালানি নিয়ে এই 2 বছর এবং 5 মাসের যে কৌশলগুলো বা যেভাবে এগোচ্ছে আর কি এই খাতের পরিকল্পনাগুলো নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে কথাগুলো আপনারা বললেন, মানে আপনারা তো এক্সপার্ট ওপিনিয়ন বিভিন্ন ফোরামে দিয়ে থাকেন, সেটাকে নীতি নির্ধারকরা কতটুকু আমলে নেন? অভিজ্ঞতা কি বলে? প্রথমে একটা কথা আসলে বলা দরকার, আওয়ামী রেজিমের সবই খারাপ এটা বলা যাবে না। বিদ্যুৎ খাতে যে ধরনের সংকট 2009 সালের আগে ছিল, তাতে করে যে ধরনের সেই ক্রাইসিস থেকে উত্তরণ করবার জন্য যে ধরনের কুইক মেজার্সগুলো নেওয়া দরকার ছিল, যেমন কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট করে দ্রুত যাতে অডিট সিস্টেমকে স্টপ রেখে দ্রুত যাতে বিদ্যুতের দিকে যাওয়া যায়, সেই উদ্যোগগুলো সেই সময়ের জন্য প্রাসঙ্গিক ছিল। কিন্তু প্রয়োজন ছিল যেটি, সেটা গ্র্যাজুয়ালি এখান থেকে বেরিয়ে আসা, কম্পিটিটিভ প্রসেসে ঢোকা, ওই ওভার কনজাম্পশনের জন্য না দেওয়া। এই যেমন হয়ে আমরা শুনলাম একটু আগে যে জাস্ট গিফট দেওয়া হয়েছে, বিভিন্ন জনকে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে যেটার কোনো প্রয়োজন ছিল না। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে আপনি হিউজ পরিমাণ একটা ফিসক্যাল বার্ডেন তৈরি করেছেন। বলা হয় যে বর্তমানে অর্থনৈতিক যে প্রেশার যেটা অন্তর্বর্তী সরকার পেয়েছে বা এই সরকারও এখন টেনে নিয়ে যাচ্ছে, এই পুরো সামষ্টিক অর্থনীতি একটা বড় প্রেশারের একটা বড় কারণ হচ্ছে এই অপরিকল্পিত এবং অনেকটা অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র করা এবং তার জন্য প্রচুর পরিমাণে ব্যয় হওয়া, এবং সেটার জের এখন টানতে হচ্ছে। এখন সেই জায়গা থেকে এই সরকার যখন তার কৌশল ঠিক করছে বা অন্তর্বর্তী সরকার যখন কৌশল ঠিক করছে, তখন তাকে প্রথম যেটা করতে হচ্ছে যে আমাকে তো আগে যে পরিমাণে আমার দেনা রয়েছে সেই দেনার জায়গা থেকে তো আগে তাকে উত্তরণ করতে হবে। আমার বিপিডিবি হিউজ লসের ভিতরে চলছে, তো আমাকে সেখান থেকে আমার বিপিসি একটা লসের ভিতরে রয়েছে, তাকে তো আবার ওখান থেকে তো উত্তরণ করে তারপরে না হয় স্বাভাবিক গতি। আমাদের পাবলিক এন্টিটিগুলোকে এখন রেড থেকে গ্রিন জোনে আনার একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে গেছে, যেটা এখনও আমি কৌশলে দেখি না তারা খুব যে নিতে পেরেছে তা না। কিন্তু যেটা দেখতে পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় থেকে ধারাবাহিকভাবে যে একটা বিকল্প জ্বালানির দিকে তাদের একটা উৎসাহ রয়েছে, আগ্রহ রয়েছে, সেই দিকে তারা যাবার চেষ্টা করছেন। এবং সেটা শুধু বিদ্যুতের ভিতরে না, বিদ্যুতায়িত অন্যান্য কার্যক্রম যেটা আমরা বলছিলাম, পরিবহন খাতে, কৃষি খাতে, শিল্প কারখানায় এবং অন্যান্য জায়গাগুলোতেও এই কার্যক্রমগুলো চলছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটার যে ফলাফলটা দৃশ্যমান আপনি দেখবেন, সেটা হয়তো আরও আগে দেখতে পারতেন যদি ওই নেগেটিভ ব্যালেন্সগুলো না থাকতো। কিন্তু এত বিপুল পরিমাণ আমার এই নেগেটিভ ব্যালেন্সের ভিতরে আমার বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত পড়ে গিয়েছে আওয়ামী রেজিম এবং পরবর্তীকালে যুদ্ধ এবং অন্যান্য কারণে, সেটা সামাল দেওয়াটাই এখন একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এই সরকারের আমি দুটো দিকে বলতে চাই, একটা হচ্ছে এই চ্যালেঞ্জগুলো সামাল দেওয়া এবং একই সাথে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, কেননা জনগণ আপনি ওই এক্সকিউজ বেশি দিন মানবে না যে হ্যাঁ এটা আপনার পূর্বের সরকারগুলোর জের আপনি টেনে নিয়ে যাচ্ছেন, আপনার কাছ থেকে সমাধান চাইবেই তারা। সুতরাং আপনাকে সমাধান দিতে হবে, তাদেরকে পথরেখা দিতে হবে এবং সমাধান আনতে হবে, সেই কাজটি তাদেরকে করতে হবে। আবার একই সাথে এই খাতকে প্রতিযোগিতামূলক সক্ষমতায় নিয়ে যেতে হবে। সুতরাং প্রতিযোগিতামূলক সক্ষমতায় নেয়ার এখনও খুব দৃশ্যমান চোখে পড়েনি, কিন্তু জ্বালানি বহুমুখীকরণের কিছু কিছু জায়গায় উদ্যোগ আমরা দেখছি। আমার ধারণা যে একটু যদি মানে সচেতনভাবে সরকার চেষ্টা করেন যে তার এই নেগেটিভ ব্যালেন্স থেকে বের করে আনা খাতকে, এবং একই সাথে জ্বালানির ক্ষেত্রে সচেতনভাবে বহুমুখীকরণের দিকে যদি সচেতন নজর থাকে, কেননা আমি এই কথাটি সচেতন নজর থাকে এই কথাটি বলছি কারণ এই সবসময় জ্বালানি খাতে দেখা গিয়েছে বাইরের লবিগুলোর প্রেশার প্রচুর। এই যে এখনই যখন এই ধরনের কথা হচ্ছে না, গত পরশুদিনই আমরা দেখলাম বাইরের দেশগুলোর প্রতিনিধি জ্বালানি মন্ত্রীর সাথে দেখা করছেন, বলছেন যে তারা এখানে করতে চান, জ্বালানি ডাইভার্সিফিকেশন, তারা এখানে বিনিয়োগ করতে চান। বিদেশ থেকে প্রতিনিধি দল আসছেন, তারা এখানে বিনিয়োগ করতে। যখনই আপনি ওইগুলোতে যাবেন, যখনই আপনি জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যাবেন, তখন এই যে সরকার যে বিকল্প জ্বালানির যে কৌশলগুলো ঠিক করছে, এগুলো মাঠে মারা যাবে। তার কারণ বলছি মাঠে কেন মারা যাবে, কারণ এগুলো তো মানুষজন বিনিয়োগ করবে বা ব্যাংক এখানে ফাইন্যান্স করবে, অথবা বিদেশ থেকে ফান্ড আসবে এখানে বিনিয়োগ করতে, কিন্তু তারা এসে বলবে যে তোমার ওখানে অলরেডি ওখানে বিনিয়োগ চলে আসছে, তুমি এখানে ইনভেস্টমেন্ট করে তুমি কখন তোমার রিটার্ন আনবা, কখন আমার ইন্টারেস্ট তুমি ফেরত দেবা। সুতরাং তোমার ওই খাতগুলোর আর আমি সম্ভাবনা দেখি না। সুতরাং সরকারকে সচেতনভাবেই তার কৌশল ঠিক করতে হবে যে দীর্ঘমেয়াদী তার যে লক্ষ্য, সেই জায়গাটিতে যেন এই ধরনের স্বল্পমেয়াদী জ্বালানি, যেটাকে আমরা বলছি যে এলএনজির মতো বা কয়লার মতো, এই বিষয়গুলোকে যেন এই মুহূর্তে হুট করে কোনোভাবে প্রেশার না দেয়, তাহলেই কেবলমাত্র দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলের দিকে ধীরে ধীরে হলেও যাওয়া সম্ভব। প্রফেসর তামিম, একই প্রশ্ন আপনার কাছে। অন্তর্বর্তী সরকার এসে ঢালাওভাবে
প্রায় 37টা নবায়নযোগ্য সোলার পাওয়ার প্ল্যান্ট ক্যান্সেল করে দিয়েছে এবং দুটো FSRU এর একটা MOU ছিল আর একটা চুক্তি ছিল, দুটোই বাতিল করে দিয়েছে। স্বচ্ছতার জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনের মাধ্যমে এই সবগুলোই করা হয়েছিল, কিন্তু সেগুলো তো আগেও করা হয়েছিল। আমি মনে করি যে এগুলো বাতিল করার আগে একটু যাচাই বাছাই করে বাতিল করতে পারতো। এটা ঠিকই আমরা LNGর উপর নির্ভরশীল হতে পারবো না, কিন্তু বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা আছে, অন্তত আমাদের চোখে এখন যেটা টেকনোলজি বর্তমানে যা আছে, আমাদের যে জায়গার স্বল্পতা আছে, অন্যান্য সব সীমাবদ্ধতা আছে, এগুলো চিন্তা যদি করি, আমার ধারণা সর্বোচ্চ 30 থেকে 40% আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা বিদ্যুৎ পাবো। বিদ্যুৎ চালিত গাড়ি বলি যাই বলি সব মিলেই তো বিদ্যুৎ উৎপাদন করতে হবে। ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা বাংলাদেশে থাকবে, আমি এটার থেকে খুব একটা মুক্তি দেখছি না। কারণ নবায়নযোগ্য জ্বালানি কিন্তু খুব সাইট স্পেসিফিক, আমাদের 4.5 ঘন্টা সূর্যের আলো থাকে পূর্ণ মাত্রায়, সুতরাং গুজরাট বা থর মরুভূমির মতো যে সেখানে সেটা আমরা পাবো না, সুতরাং সেই সীমাবদ্ধতা আমাদের আছে। তো আমাদের পরিকল্পনাটা আসলে সামগ্রিকভাবে করতে হবে। গ্যাস আমদানি থেকে আমি মনে করি না যে আমরা সম্পূর্ণ বের হয়ে আসতে পারবো। প্রথমত অর্থনৈতিক অবকাঠামোটা বিরাটভাবে গ্যাস নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের জন্য এই মুহূর্তে একটা মারাত্মক সংকট সৃষ্টি করেছে। আমাদের অতিরিক্ত প্রায় $3 বিলিয়ন লেগে যাচ্ছে এই এক্সেস প্রাইসের জন্য। কাতার থেকে যেই গ্যাসটা আমরা $10 $12 আনতে পারতাম, সেটা 50% ইতিমধ্যেই কাতার বলে দিয়েছে যে আমাদেরকে সরবরাহ করতে পারবে না, বিকজ ওদের যুদ্ধের কারণে ওদের প্রায় 15% 20% ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এটা তো ফেরত আসতে 5 বছর লাগবে, সুতরাং ফোর্স মেজর ইউজ করে ওরা এটা বন্ধ করে দিয়েছে। তো এইটা এক ধরনের আমাদের জন্য অত্যন্ত আমাদের মতো দেশের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক সিচুয়েশন। এখন এই সরকার যে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা আগ্রহ দেখিয়েছে, আমি বলবো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার সত্যিকারভাবে এফেক্টিভলি কিছু মেজার নিয়েছে যার প্রেক্ষিতে নবায়নযোগ্য জ্বালানির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং বাজেটে যে বক্তৃতা বলা হয়েছে, মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, তার সাথে যদিও NBR এর বললাম না সমন্বয়ের কিছু অভাব আছে, সেইগুলো যদি ঠিক করে দেওয়া হয় তাহলে আমি মনে করি অন্তত এই দিক থেকে রিলিফ যেটা আমরা বুঝি, আমি বলছি না এটা সমাধান হবে, কিন্তু রিলিফটা যে হবে সেটার একটা সম্ভাবনা আছে। তো এইটা আমি এই সরকারকে আমি এটা কৃতিত্ব দিতে চাই যে তারা অ্যাটলিস্ট দে আর ইন দ্য রাইট ডিরেকশন, রাইট থিঙ্কিং আছে আর কি। অ্যাট দ্য সেম টাইম স্বল্পকালীন সমাধান আমি কীভাবে সমাধান করবো স্বল্পকালীন সংকটটা তো এখন আমাকে করতে হবে নিশ্চয়ই। অনেক ধরনের ব্যাপারে আমরা আমরা ওপেন কম্পিটিটিভনেসের কথা যেগুলো বলছি, সেখানে কিন্তু আমাদেরকে হয়তো বাইপাস করতে হতে পারে, করা হচ্ছে। এবং এই বাইপাসগুলো আমি মনে করি শুড বি ওয়ান অফ, নট লাইক এ ল, অ্যাক্টের মাধ্যমে যেটা করা হচ্ছে ঢালাওভাবে সব কিছুতে দেওয়া হচ্ছে, সেটা না করে ওয়ান অফ অনেক কিছু আমাদের করতে হতে পারে এবং করা উচিত। আমি সরকারকে ব্যাপারে সম্পূর্ণ সমর্থন দিতে রাজি আছি আমার ব্যক্তিগতভাবে। বিকজ যেমন আমরা দেখলাম যে চীনের একটা কোম্পানিকে G2G করে 18 মাসের মধ্যে একটা FSRU আনার চুক্তি দেওয়া হয়েছে। এখন এটা প্রশ্ন উঠতে পারে, আইনের মধ্যেই আছে, কারণ G2G-তে ইউ ডোন্ট নিড টেন্ডার, তো বোঝাই যাচ্ছে টেন্ডার বাইপাস করার জন্যই G2G করা হয়েছে। ইন দিস সিচুয়েশন হোয়াট ডু ইউ ডু? যুদ্ধের সময় তো আমি টেন্ডার করে গোলা বারুদ আর কিনবো না, তো যেই যুক্তিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন করা হয়েছিল যে যুদ্ধকালীন অবস্থা, কিন্তু যুদ্ধকালীন অবস্থা থেকে যখন বেরিয়ে আসবো তখন যেন আবার এটা চালু না থাকে। তো আরও ওয়ান অফের অনেক ধরনের এরিয়া আছে যেখানে হয়তো আমাদেরকে এগুলো করতে হবে দ্রুত সমাধানের জন্য, কিন্তু এটা স্বচ্ছতার সাথে করা দরকার। সবাইকে বলে কয়ে পার্লামেন্টে আলোচনা করে এটাকে বাইপাস করে করা যেতে পারে। অনেক ধন্যবাদ প্রফেসর তামিম এবং ডক্টর মোয়াজ্জেম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা জ্বালানি সংকট নিয়ে কথা বলছিলাম এবং এটা অবশ্যই প্রত্যাশা যে জ্বালানি সংকট নিরসনে বা এই সংকটটিকে অ্যাড্রেস করার জন্যে
যে স্ট্র্যাটেজিক পরিকল্পনা দরকার, সেটি অবশ্যই খুব সুচিন্তিত হতে হবে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং যেটি প্রফেসর তামিম বলছিলেন যে পার্লামেন্টে আলোচনা সাপেক্ষে এটি যেন কোনোভাবেই ভুল পথে পরিচালিত না হয় সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এবং সেই আশাবাদ দেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।